হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সপ্তম শ্রেণীর ভূগোলের 296 পেজের মডেল সেট 5। এর আগে আমি বাকি সবগুলো 1, 2, 3, 4 করিয়ে দিয়েছি। আজ আমি 5 আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি, কথা না বাড়িয়ে। দেখো, মডেল সেট 5 একে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। সঠিক উত্তরটি হবে অপশন সি, 15 কোটি কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। পরের প্রশ্ন 2 দেখ, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি হয়। অপশন বি, নিরক্ষীয় অঞ্চলে। এরই সঙ্গে মনে রাখবে, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে আর সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন 3 দাগ, সৌর বছর ধরা হয় 365 দিনকে। তার সঙ্গে মনে রাখবে অধিবর্ষ হয় 366 দিনে। পরের প্রশ্ন 4 দাগ, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্বই। পূর্ব কথাটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন 5 দাগ, এশিয়ার পিত নদী বলা হয়। উত্তর হবে এ, হুয়াংহো নদীকে এশিয়ার পিত নদী বলা হয়। পরের প্রশ্ন 6 দাগ, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, সাফানিয়া। সাফানিয়া বিশ্বের বৃহত্তম তৈলখনি। এরপর দেখো 2 শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। 1. 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা বেশি। এটি অশুদ্ধ হবে, তার কারণ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 3 জানুয়ারি। মনে রাখবে। 2 দাগ, লেনা নদী বৈকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এটি শুদ্ধ। এরপর দেখো 2 বি, নিচের স্তম্ভগুলি মেলাও। বাম দিক ডান দিক। প্রথমে দেওয়া আছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা হবে 23.5 ডিগ্রি উত্তর। দ্বিতীয় দেওয়া আছে অর্থাৎ 2 নম্বর মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা হবে 23.5 ডিগ্রি দক্ষিণ। তারপর দেওয়া আছে 3 দেখো মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি, আমরা সবাই জানি। তারপর দেখো উত্তর মেরুবিন্দু। উত্তর মেরুবিন্দু 90 ডিগ্রি উত্তর। ঠিক আছে? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 3 দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। একে বলছে মুক্তিবেগ কাকে বলে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো উত্তর, যে বেগে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগের হিসাবে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে হবে। এই বেগে কোনো বস্তু আর নিচের দিকে পড়বে না, যেমন কৃত্রিম রকেট, মহাকাশযান, কৃত্রিম উপগ্রহ। মুক্তিবেগ 2 নম্বরের জন্য হলে এতটুকু অবশ্যই লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, অধিবর্ষ কি? চলো এই উত্তরটা দেখে দিচ্ছি। দেখো অধিবর্ষ সংজ্ঞা দেওয়া আছে 4 বছর অন্তর যে বিশেষ বছরে ইংরেজি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন এবং বছরের দিন সংখ্যা 366 দিন হয় তাকে অধিবর্ষ বলে। খুব সুন্দর করে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে 2020 সাল। তোমরা একটু পারলে খাতায় নোট ডাউন করে রাখো, আর নয়তো স্ক্রিনশট করে রেখো, খুব সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন 3 দাগ, জিপিএস কি? এর ব্যবহার লেখো। দেখো জিপিএস এর ফুল ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ফুল ফর্মটা আমি লিখে দিলাম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তোমরা একটু লিখে নাও। দেখো জিপিএস কি? জিপিএস এর অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। বর্তমানকালে এই ব্যবস্থার সাহায্যে পৃথিবীর কোনো স্থানের কোনো সময় যে কোনো আবহাওয়ার সঠিকভাবে অবস্থান নির্ণয় করা যায়। এটা হচ্ছে জিপিএস কি। এবার আমরা জিপিএস এর ব্যবহারটা একটু দেখে নেব। দেখো জিপিএস এর ব্যবহার, 1 নম্বর পয়েন্ট করবে পৃথিবী সংক্রান্ত তথ্য। পৃথিবী সংক্রান্ত তথ্য যেমন পৃথিবীর আয়তন, ভর, ঘনত্ব, পরিধি সংক্রান্ত বিষয় জানতে জিপিএস এর সাহায্য নেওয়া হয়।
2 নম্বর পয়েন্ট করবে কোনো স্থানের অবস্থান নির্ণয়। জিপিএস যন্ত্রের মাধ্যমে খুব সহজেই কোনো স্থানের নিখুঁত অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা নির্ণয় করা যায়। এবার একটু তোমাদের ঘটনা বলি, আমরা যদি কখনো কোথাও যাই, যদি কোনো ক্যাব বুক করি বা কোনো কিছু বুক করে থাকি, তাহলে আমরা জিপিএস এর সাহায্যে কিন্তু লোকেশন নির্ণয় করি, ঠিক আছে। তারপর দেখো প্রতিরক্ষা খাতে ব্যবহার। প্রতিরক্ষা খাতে জিপিএস এর বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়। পরের পয়েন্ট করে মোবাইল ফোন। বর্তমানে উন্নত প্রযুক্তিবিদ্যা দ্বারা মোবাইল ফোনেও জিপিএস এর পরিষেবা সুবিধা রয়েছে, যার দ্বারা স্থানীয় সময় নির্ণয় করা যায়। এরকম করে পয়েন্ট করবে লেখো মোবাইল ফোন, প্রতিরক্ষা খাতে ব্যবহার, কোনো স্থানে অবস্থান নির্ণয়, পৃথিবী সংক্রান্ত তথ্য। পয়েন্ট করে করে লিখলে নাম্বারটা খুব ভালো আসে। এরপর দেখো পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায়। দেখো ভূমধ্যসাগরীয় অরণ্য, সেখানে কি কি উদ্ভিদ দেখা যায়? অলিভ, কর্ক, লরেল, রোজমেরি, ম্যাকুইস, ইউক্যালিপটাস, ল্যাভেন্ডার, আঙুর ও লেবু জাতীয় গাছ জন্মায় ভূমধ্যসাগরীয় অরণ্যে, ঠিক আছে। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। একে বলছে অপসুর অনুসুর অবস্থান সম্পর্কে লেখো। চলো এই উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো পৃথিবীর অপসুর ও অনুসুর অপসুর অবস্থান। পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করার ফলে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো বাড়ে আবার কখনো কমে। 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক 15,20,00,000 কিমি থাকে। পৃথিবীর এই অবস্থাকে অপসুর অবস্থান বলে। দেখো অপসুর অবস্থা বলে। আবার 3 জানুয়ারি এই দূরত্ব সর্বনিম্ন 14,70,00,000 কিমি হয়, তখন পৃথিবীর এই অবস্থাকে অনুসুর অবস্থা বলে। এতটুকু লিখবে, লিখে অবশ্যই এই পিকচারটা দেবে, ঠিক আছে। দেখো সূর্য ও পৃথিবীর দূরত্ব কত? 14,70,00,000 কিমি অনুসুর অবস্থান হয়েছে, আর সেটা কবে ঘটেছে? 3 জানুয়ারি। তারপর দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেকটা দূর, 15,20,00,000 কিমি। অপসুর অবস্থান কবে হয়েছে? 4 জুলাই। এভাবে সুন্দর করে একটা ছবি এঁকে অবশ্যই দিবে, ছবি দিলে ফুল মার্কস পাওয়া যায়। পরের প্রশ্ন 2 দাগ, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 4টি করে বৈশিষ্ট্য লেখো। দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। 1 নম্বর পয়েন্ট করবে পরস্পর সমান্তরাল। অক্ষরেখাগুলি পরস্পরের সঙ্গে এবং নিরক্ষরেখার সঙ্গে সমান্তরালভাবে রয়েছে। 2 নম্বর পয়েন্ট করবে অসমান পরিধি। অক্ষরেখাগুলির পরিধি সমান নয়, নিরক্ষরেখা এদের মধ্যে বৃহত্তম। বাকি অক্ষরেখাগুলির ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ দিকে পরিধি ক্রমশ কমতে কমতে উভয় মেরুবিন্দুতে পরিণত হয়েছে। 3 নম্বর পয়েন্ট, অক্ষরেখাগুলির মান। অক্ষরেখাগুলির মান নিরক্ষরেখা থেকে নির্ণয় করা হয়। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি মেরুবিন্দু, সর্বনিম্ন মান 0 ডিগ্রি নিরক্ষরেখা। 4 নম্বর পয়েন্ট, বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত। একই অক্ষরেখার উপর অবস্থিত সকল স্থানে একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না। তারপরে দেখো জলবায়ুর পার্থক্য। 6 নম্বর পয়েন্ট, স্থানগুলির পূর্ব পশ্চিমে অবস্থান। তারপর দেবে দিন ও রাত্রির দৈর্ঘ্য। এরকম পয়েন্ট করে করে লিখবে, পয়েন্ট করে করে লিখলে নাম্বারটা খুব ভালো আসে। পারলে অক্ষরেখা নিরক্ষরেখা যে অক্ষরেখার যে ছবিটা রয়েছে এই ছবিটা দেবে। এরপর দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট, সমান্তরাল নয়। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, এইগুলি উভয় মেরুবিন্দুতে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। দৈর্ঘ্য, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। মান নির্ণয়। দ্রাঘিমা রেখাগুলির মান মূলমধ্য রেখা থেকে নির্ণয় করা হয়। এদের মান মূলমধ্য রেখা থেকে পূর্ব ও পশ্চিম দিকে ক্রমশ বাড়তে থাকে। 4 নম্বর পয়েন্ট, সর্বোচ্চ সর্বনিম্ন মান। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। এরপর পয়েন্ট, অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে। কেন্দ্রে কোণের মান। বিভিন্ন স্থানে একই সময়ের পার্থক্য। এরকম পয়েন্ট করে করে লিখবে। পরের প্রশ্ন দেখো, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? দেখো উত্তরটা আমি এখান থেকে বলে দিচ্ছি। এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে বছরে 2 বার বন্যা হয় কেন? একই উত্তর হবে, বন্যাপ্রবণ উত্তরবাহিনী নদীর মোহনাগুলি উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত হওয়ায় বছরের অধিকাংশ সময় বরফাচ্ছন্ন থাকে। এর ফলে শরৎকালে পার্বত্য অঞ্চলে অধিক বৃষ্টিপাতের জল
নদীর মোহনায় বাধা পায় এবং বন্যার সৃষ্টি করে। অপরদিকে বসন্তকালে বরফ গলা জল নদীর মধ্য দিয়ে প্রবাহিত হতে না পেরে দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। এই পর্যন্ত লিখবে, এখান থেকে এইটুকু। পারলে একটু স্ক্রিনশট করে রাখো, নয়তো খাতায় লিখে নাও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে বলছে মহাবিষুব জলবিষুব বলতে কি বুঝো, রবি মার্ক কি? দেখো উত্তর, জলবিষুব। 23শে সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষপথের এমনভাবে অবস্থান করে যে সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে, ফলে উভয় গোলার্ধের দিন ও রাত সমান হয়। উত্তর গোলার্ধের এই সময় শরৎকাল বিরাজ করে, তাই দিনটিকে জলবিষুবও বলে। তারপর দেখো মহাবিষুব। 21শে মার্চ পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে, ফলে উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল বিরাজ করে, তাই দিনটিকে মহাবিষুবও বলা হয়। তাহলে জলবিষুব মহাবিষুব বলে দিলাম। জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর, মহাবিষুব হয় 21শে মার্চ। মনে রাখবে, শর্ট কোশ্চেন আসে। তারপর দেখো রবি মার্ক বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? উত্তর, অর্থ, রবি শব্দের অর্থ হলো সূর্য এবং মার্ক শব্দের অর্থ হলো পথ। সংজ্ঞা দেখো, আপাত দৃষ্টিতে মহাকাশের যে পথ ধরে সূর্য সারা বছর কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবি মার্ক বা বার্ষিক রবি সঞ্চরণ বলে। কারণ দিবে, পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এরূপ ঘটে। তারপর এখানে যে ছবিটা রয়েছে অবশ্যই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। দেখো একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এই ছবিটা দিবে, কারণ ভূগোলের ছবি দিলে নাম্বারটা একটু হলেও বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই ছবিটা আঁকবে। পরের প্রশ্ন 2 দাগ, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি কি? দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি আমি লিখিয়ে দিয়েছি, মেহগনি, রোজউড, রবার, সেগুন, আয়রনউড, কোকো। ঠিক আছে, আমি উদ্ভিদগুলো লিখে দিয়েছি। আমি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি বলে দিচ্ছি, চলো। দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু, তার বৈশিষ্ট্যগুলো: নাতিশীতোষ্ণ জলবায়ু, উপকূলীয় অঞ্চলের অবস্থার কারণে সারা বছর জলবায়ু নাতিশীতোষ্ণ, মনোরম ও রৌদ্র উজ্জ্বল, তাই এটি হলো বিনোদনের জলবায়ু। দ্বিতীয় পয়েন্ট করবে শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র শীতকাল। পরের পয়েন্ট করবে গ্রীষ্মকালে উচ্চচাপ, শীতকালে নিম্নচাপ। পরের পয়েন্ট করবে স্বল্প বৃষ্টিপাত, সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। পরের পয়েন্ট করবে স্থানীয় বায়ুর প্রভাব। উষ্ণতা একদমই কম থাকে, 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণও খুব কম, 50 থেকে 75 সেমি। এই কয়েকটা পয়েন্ট করে করে লিখবে। তোমরা একটু স্ক্রিনশট করে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন 3 দাগ, এশিয়ার পামির গ্রন্থি থেকে নির্গত পূর্ব ও পশ্চিমের পর্বতগুলির নাম লেখো। দেখো উত্তর, পামির গ্রন্থি থেকে নির্গত বিস্তৃত পর্বতসমূহ: পামির গ্রন্থি থেকে পূর্ব দিকে লাদাখ, হিমালয়, কারাকোরাম পর্বত, কারাকোরাম, উত্তরে কুয়েনলুন ও আলতিনতাক, উত্তর পূর্ব দিকে আলতাই, খাঙ্গাই, আরও উত্তরে ইয়ম্বলনে এবং স্থানভয় পর্বত বিস্তৃত। পামির গ্রন্থি থেকে পশ্চিমে বিস্তৃত রয়েছে হিন্দুকুশ ও সুলেমান। তোমাদের জানতে চেয়েছে পশ্চিম দিকে রয়েছে হিন্দুকুশ ও সুলেমান পর্বত, এবং পূর্ব দিকে এটা বলছে পূর্ব দিকে লাদাখ, হিমালয়, কারাকোরাম পর্বত। এই কয়েকটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন 4 দাগ, ইয়াংশি নদীর অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। চলো এই উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো ইয়াংশি নদী অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? দেখো উত্তর, চীনের অর্থনৈতিক উন্নতিতে ইয়াংশি কিয়াং নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সমৃদ্ধির কারণগুলি নিম্নরূপ:
1 নম্বর পয়েন্ট করবে কৃষি কাজের উন্নতি, সমতল ভূভাগ, উর্বর পলিমাটি, পরিমিত উত্তাপ ও বৃষ্টি, উন্নত জলসেচ ব্যবস্থায় ধান, গম, আখ, চা, তুলা, পাট প্রভৃতি জন্মায়। হুনানকে চীনের ধান্য পাত্র বলে, কারণ এখানে প্রচুর পরিমাণে ধান জন্মায়। পরের পয়েন্ট করবে শিল্পের উন্নতি, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, আকর, ট্যাংস্টান, অ্যান্টিমনি প্রভৃতি খনিজের প্রাচুর্য রয়েছে। তারপর হচ্ছে সুলভ শ্রমিক রয়েছে। শিল্পগত দ্রব্যের চাহিদার উপর নির্ভর করে লৌহ ইস্পাত শিল্প, সুতিবস্ত্র, কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, জাহাজ নির্মাণ, সিমেন্ট শিল্প প্রভৃতি গড়ে উঠেছে। ঠিক আছে, পরের পয়েন্ট করবে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সড়কপথ, রেলপথ, জলপথ, আকাশপথ যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত রয়েছে। তারপর লিখবে 4 নম্বর পয়েন্ট বিভিন্ন বন্দরের সান্নিধ্য, সাংহাই, চুংকিং, নানকিং, তারপর হচ্ছে হ্যাংচাং, চেংটু প্রভৃতি বন্দরের অবস্থান ইয়াংসিকিয়াং নদী অববাহিকায় শিল্প উন্নতি সহায়ক। তারপর 5 নম্বর পয়েন্ট লিখবে উন্নত পরিকাঠামো, স্থানীয় বাজার, কৃষি ও শিল্পের পাশাপাশি অবস্থান, সরকারের কঠোর নিয়মকানুন অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ। জীবিকা নির্বাহের বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় এই অববাহিকায় জনবসতি গড়ে উঠেছে। এই পর্যন্ত লিখবে, পয়েন্ট করে করে লিখবে, নাম্বারটা খুব ভালো আসবে। তাহলে আজ রইল এই পর্যন্ত, পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকো।